40,000 ঊর্ধ্বে মানুষ খুন করেছেন রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে। লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করে। যখন দুর্ভিক্ষ হচ্ছে তার সন্তানদের সে বিয়ে দিচ্ছে স্বর্ণ মুকুট পরিয়ে। তো এই ধরনের ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হবে। যে সারা জীবন গণতন্ত্রের কথা বলেছে কিন্তু ক্ষমতায় গিয়ে সেই গণতন্ত্রকে চতুর্থ সংশোধনের মধ্যে দিয়ে হত্যা করছে, ধ্বংস করছে, বাকশাল করছে। 3.5 বছরের শাসন হচ্ছে দক্ষিণ পূর্বে এসে না, সারা বিশ্বে এত ভয়ঙ্কর এবং নির্মম শাসন এত অঞ্চলে খুঁজে পাওয়া যাবে। সেহেতু তাকে যদি কেউ ফ্যাসিবাদের আইকন বলে, এটা আমার মনে কমই বলা। জঙ্গি বলে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে তারা ফ্যাসিবাদী একটা বয়ান তৈরি করে তারা ফ্যাসিবাদ দীর্ঘায়িত করে। একটা অভিযোগ আছে যে নতুন করে বিএনপি মানে আওয়ামী কার্ড খেলার চেষ্টা করছে। তো আপনার মন্তব্য কি? বিএনপি মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না। তারা পাকিস্তানের সর্বশেষ রাজনৈতিক বিজয়ী দল, মানে 70 নির্বাচন। তারা বাকশাল গঠন করছে, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করছে, অর্থাৎ সকল সংগঠন নিষিদ্ধ করছে। তাদের পতন হয়েছে নির্মমভাবে শেখ মুজিবের। তার পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে। সকল রাজনৈতিক দলকে ওপেন করছে, সকল সংবাদপত্র ওপেন করছে। তার আগেও একটা ঘটনা আছে, শেখ মুজিব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করতে, জিয়া রহমান ঘোষণা করেছে। তো জিয়া রহমান শেখ মুজিব আলাদা জিনিস। আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক কনসেপ্ট রাজনীতি, সেটা হচ্ছে বিএনপির। যারা বিএনপির সাফল্য, বিএনপির অতীত জানে না, তারাই খালি আওয়ামী লীগের সঙ্গে তারা বিএনপিকে তুলনা করতে পারে যে আমরা কার্ড খেলতে যাচ্ছি। আমার নেতা কার্ড খেলবো কেন? আমার নেতা তো স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, বীর উত্তম। কার্ড খেলার তো কোনো কারণ নাই। আমরা বিএনপি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, প্রতিবার মানুষের ভোট নিয়ে তারা ক্ষমতায় গেছে, গণতান্ত্রিক আন্দোলনে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে আমাদের দল বিএনপি। সেই জন্যে আওয়ামী লীগের কাঠ খেলা কোনো, ওরা মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসাবে ব্যবহার করছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এরকম কোনো নজির বিএনপির নাই। সেই তো যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে তুলনা করছে তারা আছে ধান্দাবাজ, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা গণতন্ত্র বিরোধী শক্তি। তাদের একটা মুখোশের আড়ালে তারা নিজেদেরকে লুকাতে চাচ্ছে। সেহেতু আওয়ামী লীগের এই পতন হচ্ছে বিএনপির সাফল্য। বিএনপির প্রায় 5,500 নেতা কর্মী শহীদ হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এটা আমরা নামও প্রকাশ করছি, তার বাপের নাম, দেশ কোথায়, কোন ইনস্টিটিউটে, কোন জায়গায় ছিল, সব আছে। সেহেতু আমি অন্য কোনো রাজনীতি, হ্যাঁ অনেক রাজনৈতিক দল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, আমরা তাদেরকেও অভিনন্দন জানাই। কিন্তু বিএনপিকে যখন ছোট করার জন্য আওয়ামী লীগ ঘরানার সঙ্গে তুলনা করা শুধু আপত্তিকর না, এটা ঘৃণ্য। সেই জন্য আমি এটা মনে করি এটা একটা তথ্য প্রচার করার সামিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং এর আগের দিন শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, গ্রেপ্তার হয়েছেন। এই যে এই দুটো বিষয়, তিনি দেশবাসীকে একটা অস্ত্রের মুখে, মৃত্যুর মুখে ঠেলে রেখে আত্মসমর্পণ করলেন। পরবর্তীতে তাকে বলা হলো যে তিনি এই জাতির জনক, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা। আওয়ামী বয়ান বা এভাবে তৈরি করা হলো এবং জিয়াউর রহমানকে আমরা দেখেছি যে তিনি তার স্বাধীনতা পুরস্কার কেড়ে নেওয়া হয়েছে, তার মুক্তিযুদ্ধ স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে এবং তারা বয়ান তৈরি করার চেষ্টা করেছে তিনি পাকিস্তানের দোসর। আওয়ামী লীগ যে শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বানানোর চেষ্টা করেছে এবং 34 জুলাইতে ছাত্র জনতা যেই নেরেটিভ ভেঙে দিয়েছে, তো এখন এই মানে নেরেটিভের উপরে নতুন বাংলাদেশ কিভাবে দাঁড়াতে পারে? জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান বা তার জাতীয়তাবাদের যে আদর্শ, তার যে রাষ্ট্রভাবনা, রাষ্ট্রচিন্তা থেকে নতুন বাংলাদেশ কিভাবে এটা থেকে নিতে পারে? পুরোটাই আমরা ব্যাখ্যা করছি 31 দফা। 31 দফা একটুখানি যদি মানে আপনি দেখেন,
তাহলে বুঝতে পারবেন যে আমরা কি চাচ্ছি, কিভাবে করব, কোন দিকে যাব। কিন্তু আমি দেখেছি যে হ্যাঁ, সেটা তো বলেছেন স্বাভাবিক যে কারণে এত হুম, ব্যাখ্যারও আমার মনে হয় প্রয়োজন নেই। আর শহীদ জিয়াকে যে অস্বীকার করে সে বাংলাদেশকে অস্বীকার দুই করে। টার্মের কেউ অতিরিক্ত প্রধানমন্ত্রী থাকতে পারবে না, কেউ হ্যাঁ, দেশকে ছুঁয়ে তো দিয়েছে। জি। শহীদ জিয়া মানে বাংলাদেশ, এটা আমি মনে করি। আর সাফল্য ব্যর্থতা তার কার্যক্রম ঘাটলে বেরিয়ে আসবে। ডিক্টেটর হিসেবে পতন ঘটছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর 7 জন জানাজায় অংশগ্রহণ করছে। তার কোনো আত্মীয় স্বজন রাজনৈতিক দলের নেতা ওই জানাজায় ছিল না। আর শহীদ জিয়া রহমান, আমি ছোট্ট প্রসঙ্গ উল্লেখ করি, শিওর। লক্ষ লক্ষ মানুষ। ইতিহাসের সর্ববৃহৎ বলা হয়। তো শেখ মুজিব মরে যাওয়ার পর তার ঘনিষ্ঠজনই সরকারের দায়িত্ব নিয়েছিলেন, খন্দকার মোস্তাক। আর শহীদ জিয়া রহমানও শাহাদত বরণ করার পরে ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সাত্তারই সরকার নিয়েছিল, দায়িত্ব নিয়েছিল। কেউ যদি বলে আমরা ভয়ে যাই নাই, তাহলে তো বিএনপি ভয় পেতে পারত। একজন ছিল গণধিকৃত, আর একজন ছিল দেশপ্রেমী, মানুষের ভালোবাসার মানে চূড়ান্ত ব্যক্তি। সেই জন্য এই দুটি ঘটনা আমি উল্লেখ করে মানে প্রমাণ হাজির করতে পারি যে শেখ মুজিব কোনোদিনই ক্ষমতায় আসার পরে দেশপ্রেমিক ভূমিকা পালন করছে এটা বলা যাবে না। শহীদ জিয়া দেশপ্রেমের শুধু ভালোবাসা না, সবকিছুই তিনি উত্তীর্ণ হয়েছে। সেই জন্য দুইজন মানুষে আমাদের সামনে আছে, একজন ব্যর্থ, একজন সফল। শেখ মুজিবুর রহমানের সময় যে জাসদের কর্মী হত্যা কিংবা বাকশাল গঠন, সেখানে দুর্ভিক্ষ আহ, হয়েছিল, পরবর্তীতে তার পতন হলো, যেটাকে মেজর ডালিম বলেছেন যে একটা সামরিক আহ, দুপক্ষের ইসের কারণে একটা সামরিক coup হয়েছে। তো ফ্যাসিবাদের আইকন হিসেবে কেউ কেউ শেখ মুজিবকে চিহ্নিত করে। আপনার মন্তব্য? এটা ভুল না। তাকে যদি ফ্যাসিবাদ আইকন হিসেবে কেউ বলে, আমি তার সঙ্গে দ্বিমত করব না। তিনি শুধু ফ্যাসিস্ট না, ভয়ঙ্কর একটা শাসক ছিলেন। 40,000 ঊর্ধ্বে মানুষ খুন করেছেন রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে। লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে দুর্ভিক্ষ সৃষ্টি করে। যখন দুর্ভিক্ষ হচ্ছে, তার সন্তানদের সে বিয়ে দিচ্ছে স্বর্ণ মুকুট পরিয়ে। তো এই ধরনের ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে। যে সারা জীবন গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে সেই গণতন্ত্রকে 4র্থ সংশোধনের মধ্যে দিয়ে হত্যা করছে, ধ্বংস করছে, বাকশাল করছে। 3.5 বছরের শাসন হচ্ছে দক্ষিণ পূর্বে এশিয়া না, সারা বিশ্বে এত ভয়ঙ্কর এবং নির্মম শাসন এত অঞ্চলে খুঁজে পাওয়া যাবে। সে তো, তাকে যদি কেউ ফ্যাসিবাদের আইকন বলে, এটা আমার মনে হয় কমই বলা। বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল যে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেখানে ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মানে বিএনপি মানে বিপ্লবী সরকার করতে বাধা দিয়েছে। আসলে এই বিষয়টা কি? প্রথম কথা বলি, এখন যে অভিযোগ, এরা এখনো ছাত্র না, এরা একটা রাজনৈতিক দল তৈরি করছে। সেই দলের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে যদি কিছু বলে, তথ্য প্রমাণ ছাড়া না কথা বলা ভালো। বিএনপি সেদিন এত পাওয়ারফুল হলে বিএনপি সরকার গঠন করত। বিএনপি সবাইকে নিয়েই সেদিন আলোচনায় বসছে, এবং এটি দলীয় সরকারের তারেক রহমান বাইরে। নাকচ করেছিলেন হ্যাঁ, যে মানে এটা দলীয় সরকার হয় জি। না হয় সেটা মানে বিএনপির পক্ষতে ছিল। তো সেই জন্য কেউ কেউ যদি দাবি করে, তাদের আগে নিজেদের দিকে তাকাতে হবে, তারা কি চায়। তাদের সম্বন্ধে যেসব কথা এখন বাজারে প্রচার হয়েছে, এটা কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্বে এর আগে হয় নাই। সেই জন্য তারা বরঞ্চ তাদের বিষয় নিয়ে আগে সতর্ক হলে ভালো। বাজারে খুব বদনামের কথা বেশি চারিদিকে ছড়াইয়ে গেছে। সেই জন্য তারা তাদের রাজনৈতিক দল করছে, জনগণের কাছে যাবে, তারা তাদের কথা। হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে যদি বলে তারা জনপ্রিয় হয়, তাহলে নির্বাচনটা এখন দিয়ে দিলে তারা জয়লাভ করবে। দেখবেন যে বিএনপির বিরুদ্ধে বলবেন, কিন্তু নির্বাচনে যেতে চাবে না, কারণ তাদের সঙ্গে কেউ নেই এখন। এটা প্রমাণ করলে তো নির্বাচন দরকার। বিএনপি যদি এত খারাপ, অজনপ্রিয় হয়ে থাকে, তো এখনই তো সময় তাদের জন্য নির্বাচনটা দিই। তাহলে তো তারা হই হই করে অন্তত 80% ভোট পেয়ে যাবে, হবে না? সেই জায়গায় তারা নাই। সেই জন্য নির্বাচন ভয় পাচ্ছে, বিএনপির বিরোধিতা করছে নামে মাত্র, যার কোনো যৌক্তিক কারণ নাই।
ধর্মীয় বক্তা তিনি একটা ওয়াজে বলেছেন যে আগে একদল খেয়ে গেছে, এখন আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে। তো ভাইয়া এই বক্তব্যের পরে একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। তো আপনার কাছে কেন মনে হয়েছে যে এটা আসলে বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এটা রাজনৈতিক একটা বয়ান। তো যারা রাজনীতি নিয়ে কাজ করে তারা অনেক ধৈর্যশীল। তাদের সমালোচনা করলে কেউ আরেকজন সমালোচনা জবাব দেয়, কিন্তু ধর্মীয় যারা রীতির মধ্যে থাকে তারা রাজনীতির কথা বললে কিন্তু জবাব দিলে তারা আবার ধর্মীয় বিষয় নিয়ে চলে যায়। সেই জন্য এই ব্যাপারে মন্তব্য না করা এখন ভালো। কারণ রাজনীতি যারা করে তারা করলে ভালো, আর যারা ধর্ম নিয়ে কথা বলেন তারা ধর্ম নিয়ে থাকুক, আমার কোনো দ্বিমত নেই। আমি রাজনীতির বিষয় বলি তো, তো সেই জন্যই রাজনীতিক প্রতিক্রিয়ায় তারা সহজভাবে নিতে পারিনি এটা।